অভিমত আছে। কেউ বলেছেন যে না, এটা যখনই উচ্চ আদালতে কোনো আবেদন পেন্ডিং থাকবে তখন নিম্ন আদালত ওই মামলার প্রক্রিয়া আর চালাবেন না। এবং সাধারণত আমাদের প্র্যাকটিস অনুযায়ী সেটাই এ যাবৎকালে হয়ে এসছে, এবং এই আবেদনটা পেন্ডিং ছিল, এবং যার ফলে ওই আদালতে প্রক্রিয়া বন্ধ রাখার জন্য আইনজীবীরা আবেদন করেছে। সেই আবেদন আবার খারিজ হয়ে যাওয়ার পরে আবার খালেদা জিয়ার আইনজীবীরা সেখানে হইচই করেছে, এবং সেই হইচইয়ের কারণে একাধিকবার শুনানি হতে পারে নাই এবং পিছিয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল দেখলাম যে বিচারক বদল হয়েছে। এই বিচারকের বিরুদ্ধে কিন্তু খালেদা জিয়ার অনাস্থা রয়েছে এবং সেই বিচারক বদল হয়েছে। এখন নতুন আরেকজন বিচারক বসছেন, এরপরে মামলার প্রক্রিয়া কি হবে, আইনগতভাবে কি হবে সেটা দেখার বিষয়। বেগম জিয়া কিন্তু গতকাল বিচারকদের নিয়েও তার যে তিনি যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যে বক্তব্য রেখেছেন, বিচারকদের নিয়েও বক্তব্য দিয়েছেন। আমি বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে গতকাল বেগম জিয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অভিযোগ করেছেন যে বিচারপতিরা এখন মুখ দেখে বিচার করেন, আওয়ামী লীগ হলে সব মাফ করে দেওয়া হয়। না, এটা সর্বক্ষেত্রে সত্য বলা যাবে না যে আওয়ামী আপনি লীগের। বলছেন কিন্তু সর্বক্ষেত্রে। হ্যাঁ, মানে তার মানে কোনো না, কোনো এমনিতে ক্ষেত্রে বিচারের প্রক্রিয়া নিয়ে নানা রকম প্রশ্ন তো আছেই সাধারণত। তবে একেবারেই মুখ দেখে বিচার করে এটা বিচার বিভাগ সম্পর্কে বলা বোধ সঠিক হবে না। হ্যাঁ, আমাদের এখানে ইনস্টিটিউশনের অনেক সমস্যা আছে, সেগুলো তো একটা প্রক্রিয়ার মধ্যে রেকটিফাই হচ্ছে। বাংলাদেশের আজ থেকে জন্মের পর থেকে 43 বছরে নানা ইনস্টিটিউশন নানা সময় নানা প্রশ্নের মুখোমুখি হয়েছে। সেখানে এই প্রশ্নগুলো আসবে, কিন্তু তার মধ্যেও ইনস্টিটিউশন এগোচ্ছে। গণমাধ্যমই বলি আর সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, যা যা আছে সবই। সেক্ষেত্রে ধরুন এখন সরকারি দলের এমপিরা তো জেলে যাচ্ছে, তাহলে তো মুখ দেখে বিচার হলো এটা বলা যাবে না। সরকারি দলের বহু এমপি প্রশ্নের মুখোমুখি, দুর্নীতি দমন কমিশনের বিচার বিভাগে, আদালতে তাদের হাজিরা দিতে হচ্ছে। ফলে সেই আপনি যেগুলি যেগুলি বলছেন সরকারি দলের এমপিদের ক্ষেত্রে বা সরকারি দলের সংশ্লিষ্টদের ক্ষেত্রে, সেগুলি তো বেশি দিন আবার স্থায়ী কিন্তু হয় না। আপনি দেখবেন দুর্নীতি দমন কমিশনে যার যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল একটিও কিন্তু শেষ পর্যন্ত আর টেকেনি, নাকি জনাব শহীদুজ্জামান? হ্যাঁ, আমরা দেখছি যে এর আগে খালেদা জিয়াও অভিযোগ করেছেন, এবং আমরাও দেখি যে আওয়ামী লীগ বা সরকারি দলের লোকজনের বিরুদ্ধে যেই সমস্ত তদন্ত প্রক্রিয়া বা অনুসন্ধান প্রক্রিয়া দুর্নীতি দমন কমিশন থেকে নেওয়া হয়েছে, তারা সবাই মোটামুটি একটা সার্টিফিকেট পেয়ে গেছেন যে ওনারা কোনো দুর্নীতি করেন নাই। তাহলে ওনারা মানে তদন্তটা কি ওনাদের সার্টিফিকেট দেওয়ার জন্য করা হয়েছিল কিনা সেটা একটা প্রশ্ন দেখা দেয়। আর যেখান থেকে আলোচনাটা সূত্রপাত আপনি করলেন যে খালেদা জিয়ার অভিযোগ থেকে যে মুখ দেখে রায় দেওয়া হয়, মুখ দেখে রায় দেওয়া হয় কিনা জানি না, তবে এরকম অভিযোগ কিন্তু অনেক দিন ধরে চলে এসেছেন, এবং খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন এরকম অভিযোগ এসেছে। এবং সেই কারণে আমরা গণমাধ্যমের পক্ষ থেকে বা সুশীল সমাজের পক্ষ থেকে বা সমাজের আপামর জনসাধারণ সবসময় দাবি করে এসছে যে স্বাধীন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, যেটা আজও পর্যন্ত হয় নাই। যেমন মনে করেন যে 2000 যে 12 দফা নির্দেশনা আপিল বিভাগ থেকে দেওয়া হলো, সেই নির্দেশনা দেওয়ার পরে কিন্তু খালেদা জিয়া অনেক দিন ধরে ক্ষমতায় ছিলেন, এবং তার আমলে বিচার বিভাগকে ওই নির্দেশনা বলা হয়েছিল কীভাবে স্বাধীন করতে হবে, আইনে কি কি সংশোধনী আনতে হবে, সবগুলো বলা ছিল। এবং এটার উপর খুব বেশি কাজ করার কিছু ছিল না, কিন্তু আমরা জানি যে এটার উপর কাজ করার নামে কমিটি গঠন করে বহুদিন গেল এবং সেটা হলো না। এবং তাদের ক্ষমতার শেষ পর্যায়ে এসে যখন এটা মোটামুটিভাবে বিল টিলগুলো রেডি হলো, আমরা দেখলাম তারা সেটা করলেন না। তারপরে দেখলাম যে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার, যেটা খালেদা জিয়ার পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার, তারা এটা বিল আনলেন এবং সেটার উপর কিছু কাজ করার চেষ্টা করলেন। এবং দেখলাম যে আমাদের জানা মতে যে পত্রপত্রিকার প্রতিবেদন অনুযায়ী যে খালেদা জিয়ার পক্ষ থেকে বা তার দলের পক্ষ থেকে ফোন করে ওই সরকারকে বলা হয়েছিল যে আমাদের জন্য এই কাজটা রেখে যান, আমরা প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এটা করব।
এবং তারপরে তারা বহু ক্যাবিনেট মিটিং করেছেন, ওটা আর পাস হয় নাই। তার মানে কি যে তারপরে এখন পর্যন্ত যে জায়গাটায় আছে বিচার বিভাগের স্বাধীনতা বা পৃথকীকরণের যে জায়গাটা 12 দফার নির্দেশনা, যে আইনের যে সংশোধনীগুলো করা হয়েছে, বেসিক্যালি যে লোয়ার জুডিশিয়ারির যে ম্যাজিস্ট্রেসি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিটা জুডিশিয়াল অফিসার দিয়ে, বিচারকদেরকে দিয়ে পরিচালনা করা, সেই জায়গাটা এখনো পর্যন্ত কিন্তু ওই রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের অধীনে এই বিচারকদের, নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি, ছুটি শৃঙ্খলা বিধান, এগুলো নিয়ন্ত্রণের জন্য যেই একটি সচিবালয় গঠন করার কথা, সেটা এখনো পর্যন্ত করা হয় নাই। সেটা খালেদা জিয়ার আমলেও করা হয় নাই, এখন শেখ হাসিনা বিগত আমলে করা হয় নাই, এই এখনো যে যখন ক্ষমতায় থাকে সেই তখন কিন্তু বিচার বিভাগ, বিচার ব্যবস্থা এসব নিয়ে কিন্তু একই ধরনের প্রশ্ন করে। একই রকম আমরা দেখেছি যে ক্ষমতায় থাকলে এক ধরনের বক্তব্য, ক্ষমতা থেকে গেলে আর ধরনের বক্তব্য, এবং যখন আমরা ক্ষমতার বাইরে যাই তখন আমরা চাই যে সবকিছু স্বাধীন মতো চলবে, কিন্তু যখন ক্ষমতায় যাই তখন আর স্বাধীনতার কথাটি আর উচ্চারণ করি না। দুর্ভাগ্য হচ্ছে আমাদের এটি, এবং এই কারণেই আজকে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো গড়ার ক্ষেত্রে বড় সংকট। তারপরও আমি মনে করি যে এখন একটা না একটা সরকার যদি একটু একটু, যেমন ইতিমধ্যে বিচার বিভাগ পৃথকীকরণের রায় কিছুটা হলো বাস্তবায়ন হয়েছে, শহীদুজ্জামান যেটা বললো যে সচিবালয়টা হয়নি, তাদের নিয়োগ বদলি ইত্যাদির জন্য অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এগুলো আমার ধারণা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, এগুলো করতেই হবে। কারণ নাহলে আমরা যদি বাস্তবে একটি স্বাধীন বিচার ব্যবস্থা চাই, এবং যেটি আসলে আমাদের সবার উপকারে লাগবে। আমি তো চিরদিন ক্ষমতায় থাকবো না, আমি যখন অপোজিশনে যাব তখন আমার কিন্তু এটি প্রয়োজন হবে। এটি মাথায় রেখে আমার ধারণা সবার চিন্তা করা উচিত যে এই বিচার ব্যবস্থা বা যাই বলি না কেন, প্রতিষ্ঠানগুলো গড়ার জন্য কোনো না কোনো জায়গা থেকে তো উদ্যোগটা আসতে হবে। আমরা 111-এর সময় দেখেছিলাম যে তারাই আসলে সবচেয়ে বেশি ইনিশিয়েটিভ নিয়েছিল যে এই প্রক্রিয়াটি শেষ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আবার গিয়ে এখন আবার অনেক জায়গায় এই প্রশ্নগুলো উঠছে যে যথাযথ পদক্ষেপগুলো এখনো শেষ করা হয়নি, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে এটি তো মাজহার হোসেন মামলার রায় থেকেই এটির সূত্রপাত এবং শেষ পর্যন্ত গিয়ে এই জায়গায় এসে ঠেকেছে, কিন্তু তার একটা সফল পরিণতি কিন্তু এখনো পর্যন্ত হলো না। আমরা দেখেছি যে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কার্যত স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে নির্দেশনাগুলো ছিল উচ্চ আদালতের, সেটি কিন্তু শেষ পর্যন্ত এখনো কার্যকর হয়নি। বিচার বিভাগের স্বাধীনতা এটা অনেক আসলে একটা বড় বিষয়। ওই বিষয়টা থেকে একটু সরে আসতে চাই আমি। জিহ্বার স্বাধীনতা, হ্যাঁ, গত 2-3 দিন ধরে দেখছি আসলে সবাই জিহ্বা নিয়ে খুব কথা বলছে। প্রধানমন্ত্রী বলেছেন আজকে, গতকাল বেগম জিয়াও বলেছেন পাল্টা হিসেবে যে প্রধানমন্ত্রীকে আসলে মানে সঠিকভাবে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে তিনি যে ভাষাটি বলেছেন। তো আসলে কি, এই যে আমি যদি দেখি যে কাগজটি আমার হাতের সামনে আছে, এখানে বেগম জিয়া বলেছেন নিজের জিহ্বা সামলান, সংযত ভাষায় কথা বলুন। আসলে কি আমাদের ভিতরে কি মানে সংযত হওয়ার কি ঘাটতিটা কি অনেক দিনের নাকি? এটা তো আছেই আমাদের রাজনীতির মধ্যে, খুব একে অপরকে তীব্র ভাষায় কথাবার্তা বলার। তবে এটা তো খালি যে আমাদের দেশে আছে তা কিন্তু না, সব জায়গাতেই কম বেশি। প্রতিবেশী দেশে ইদানিং যা দেখতে পাচ্ছি এটা আমাদের চাইতে ভয়াবহ। সম্প্রতি মমতা ব্যানার্জি বিভিন্ন জনসভায় যে সমস্ত বক্তব্য, যে ভাষায় বক্তব্য রাখছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তো এগুলো অনেক মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে অনেক পিছিয়ে আছি এগুলোর থেকে। যাই হোক, কিন্তু বাংলাদেশে এই সংস্কৃতিটি সাম্প্রতিক সময়ে বিশেষ করে পার্লামেন্টে আমরা দেখেছি এক নেতা আরেক নেতার বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য দিতেন, তখন কিন্তু আমরা কিন্তু দেখিনি কোনো নেতা নেত্রী তার দলীয় কর্মীদেরকে থামিয়েছেন বা দলীয় এমপিদেরকে থামিয়েছেন, বরং তারা হাতে টেবিল চাপড়িয়ে উৎসাহ দিয়েছেন তাদেরকে। দুর্ভাগ্যের জায়গা হচ্ছে এটি। এখন আমরা আমি শুনেছি যে যত মানে কোট আনকোট বলি, যে যত খারাপ কথা বলতে পারে সে নাকি আসলে দলের প্রধানের কাছে বেশি বেশি জনপ্রিয়, প্রিয়ভাজন হয়েছে। এখন এই উৎসাহটি টপ লেভেল থেকে এসছে নিচের লেভেলে, এখন এটি বাড়তে বাড়তে এখন সর্বত্র ছড়িয়ে গেছে। ফলে এটির যে সুরাহা কোথায় আমি ঠিক জানি না, তবে এটা ঠিক যে খুবই মানে মানে আমাদের এই পর্যায়ে আলোচনা করতে আমার আসলে খুব দ্বিধান্বিত যে এই কথাগুলো উচ্চারণ করে আমরা আলোচনা করবো কি করে। তারেক জিয়া লন্ডনে বসে কিছু বক্তব্য দিচ্ছেন, আমার মনে হয় যে দুটি কারণ আছে এটি দেওয়ার। একটা হচ্ছে তিনি এখন তো রাজনীতি করতে পারছেন না বাংলাদেশে, এক ধরনের প্রবাস জীবনযাপন করছেন, কোনো না কোনো ভাবেই বোধহয় তিনি আলোচনায় থাকতে চান। এখন বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তিকে নিয়ে কিছু কথা বললে সেটার কিছু পাল্টা রিয়াকশন হবে, এবং এটির প্রতিক্রিয়ায় আরেক ধরনের প্রতিক্রিয়া হবে, রিয়াকশনের পাল্টা রিয়াকশন, এ নিয়ে কয়েকদিন চলতে থাকবে।
যেমন আজকে খুব মির্জা ফখরুল খুবই ইন্টারেস্টিং একটা কথা বলছে, ঢিলটি মারলে পাটকেল খেতে হবে। তার মানে এটি আসলে বক্তব্যটি দিচ্ছি আমি পাল্টা বক্তব্য হিসেবে, মূল বক্তব্য যাই থাকুক না কেন। এখন এই যদি হয় বিষয়, তখন আসলে মানে ঢিল মারা, পাটকেল ছোড়া, এই বিষয়গুলো আসলে কতদিন চলবে, এই প্রশ্নের জবাবটি নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।